গল্প চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নাম্বার 3। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সরফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভ্যাবাচাকা খেল সরফরাজ। ব্যতিব্যস্ত হয়ে ভরাট ফ্যাঁসে গলায় শুধালো, কাঁদছ কেন? একটু আগেই না খাবার খেতে চাইলে? মাথা তুলল না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সরফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না, আর মেয়ে মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করা সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সরফরাজ শুধালো, তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে, খুবই সুস্বাদু আর ইয়াম্মি। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সরফরাজকে মনের কথা বোঝাতে না পেরে আরও খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সরফরাজ। ফিরল দীর্ঘ সময় পর। এক বাটি নুডলস, ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তেই অমায়িক হাসল। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়াই মনোযোগ দিল। এদিকে সরফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা দেখেই সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকুর মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রয়েস হয়ে জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাটা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সরফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সরফরাজের ধারণাই ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন, কিন্তু এভাবে তাকে প্রাণ হারাতে হলো। তর্জনী আঙুল দিয়ে ভ্রু চুলকে সরফরাজ আবারও জিজ্ঞাসা করল, তোমার বাবার নাম কি? এবার ঝটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সায়েম রিয়াজি, ক্যাপ্টেন সায়েম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সরফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নেবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতেই সরফরাজ জিজ্ঞাসা করল, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই, সরল উত্তর রূপকথার। তপ্ত শ্বাস ফেলল সরফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ না, প্রত্যেকটা রক্তক্ষেকো পিশাচ। সুভান গং ঠিকই বলেছে, রাস্তার বিড়ালও এখানে নিরাপদ নয়। সেখানে রূপকথা ছোট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্ত ভাববে না কেউ। চিন্তার ভাবনায় কোনো সুরাহা না করতে পেরে সরফরাজ সতর্কবাণী ছুড়ল, শোনো রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শোধায়, তুমি কি রাক্ষসবধকারী রাজকুমার, ফেইরি টেলের মতো? শুকনো হাসে সরফরাজ, কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুলতেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলছি?
সারফারাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সারফারাজ। সারফারাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজার সিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতা নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবোচ্ছেন সোবহান গং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না, সোবহান গং জানতেও চায় না। সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই, নজর লেগে যায়। আর তার কাছেগুলো যারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সোবহানের পিঠ পিছে ছুরি বসাতেও এক মুহূর্ত ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সোবহান। একেবারে জীব যেন লকলক করছে। সোবহানের মৃত্যুই তাদের একান্ত সাম্য। সোবহান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে যে সাম্রাজ্য সোবহান গড়েছে, এত সহজে তা কারো কাছে সোপর্দ করবে না সে। আর যদি কখনো করতেই হয় তবে সারফারাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক, এই সারফারাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সোবহান গংয়ের কাছে সারফারাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সারফারাজও কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সোবহান বিনা ভাবনায় সারফারাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়ি বেয়ে কারো নামার শব্দে সম্বিত ফিরে পেল সোবহান। মাথার ঝলমলে ঘাড় সম চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে নেমে আসছে সারফারাজ। কি ফর্সা গায়ের রং, একদম চোখ ধাঁধিয়ে যায়। চেহারা একদম রাজা জমিদারদের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল। সোবহান যখন তাকে রাস্তায় পেয়েছিল পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো, চেহারা ছিল আভিজাত্যে ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাইরে কেন বসেছিল সোবহান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফারাজের মা বাবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সোবহান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সোবহান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সোবহান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সারফারাজ বাপের বয়সী এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সোবহান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফারাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনো নিশ্চিন্তে সারফারাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপি দায়িত্বটাও ধীরে ধীরে সারফারাজের কাঁধে চাপাবেন। বয়সও ছোট, তাই অপেক্ষা। সারফারাজ যেদিন প্রাপ্ত বয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সোবহান। সোবহানের ধ্যান ভাঙল সারফারাজের ভারী মোটা স্বরে। পোর্টে যাচ্ছি দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটি বলে থামল সারফারাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিমশীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান। তাহলে কি হবে জানেন তো? রুটি চিবানো ছেড়ে নির্লিপ্ত চোখে সারফারাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সোবহান। সারফারাজ আরেকটু এগিয়ে এসে সোবহানের টেবিলে 2 হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুবলে নেব, সে যেই হোক না কেন। সোবহান দীর্ঘশ্বাস ফেলে শোধালেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। সোবহানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফারাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাঁচার আশায় আমাকে ভরসাযোগ্য স্থান ভেবে আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন।
কথা বলার আর কোনো মাধ্যম পেল না সোবহান। শেষ কথা সারফারাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সোবহান বেশ টের পেয়েছে। ছেলেটার সুযোগ পেলেই কেমন এক হাত ঢুকিয়ে দেয়। সারফারাজের কথাটা খুব খুব করে কেশে হজম করে নিল সোবহান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দেব আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফারাজ বলল, নয়তো আর কাজ কি, সব তো আমিই করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না? ছেলেটির মারপ্যাচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সোবহানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, ঠিক আছে, দেখে রাখবো, এবার যেখানে যাচ্ছিস সেখানে যা। কিন্তু নড়ল না সারফারাজ, ঠাই দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সোবহান শোধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়, বড়লোকের বাচ্চা। এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামে না। তুইও তো বড়লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড নাজুক দাদাজান, পুরোটাই তাদের তুলতুল মোলায়েম নরম। এই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলদঘরণ করা যায়? কথা বাড়ালেন না সোবহান। পাঞ্জাবির পকেটে হাতড়ে মানিব্যাগ থেকে 4টে 500 টাকার নোট এগিয়ে বললেন, নে ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে। কপাল কুঁচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরও কিছু নোট বের করে এগিয়ে দিলেন সোবহান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তারপর তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসল সারফারাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সারফারাজের মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাটা ওয়ালা নাবিক একটাও আছে নাকি? প্রত্যুত্তর করলেন না সোবহান। নিঃশব্দ টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফারাজ নিজের কাজে যাওয়ার আগে আর একবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখের ডগায়। সে যেন সিঁড়ির ধাপগুলোতে গুনে গুনে পা রাখে। আর মানিককে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফারাজ। সোবহান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিন দিন কেমন বেপরোয়া হয়ে উঠছে। কোনো কিছুতেই ভয় ডর নেই। শেষমেশ না জানি কোন অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধার এসে ঘিরে ফেলল চারপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফারাজ। এরপর কিছু খুঁজল। সারফারাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বললেন, কি লাগবে স্যার? সেলসম্যানের প্রশ্নে কিছুক্ষণ স্থবিত রইল সারফারাজ। এরপর ইতস্তত করে বলল, বড়লোকের বাচ্চারা সকাল বিকালের নাস্তায় কি খায়? সারফারাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সেলসম্যান। এরপর জিজ্ঞাসা করল, বেবির বয়স? প্রথমে হাত, এরপর নিজের কোমরের নিচ নির্দেশ করে সারফারাজ বলল, এতটুকু। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, নিউট্রিশন এবং আয়রনযুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল, এগুলো। সারফারাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট্ট বাচ্চা, তার মায়ের উপর নজর গেল সারফারাজের। বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেট, চিপস ইত্যাদি। সেগুলো দেখে সারফারাজ নিজেও কিনল সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে গেল। পোশাক কেনাও জরুরি। সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তাড়া ফুটে উঠল সারফারাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটালো না রূপকথা। ছোট মনে ভুলে গেল সারফারাজের সতর্কবাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেলল দরজা। এরপর বেরিয়ে গেল বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই।
চারপাশ নীরব নিস্তব্ধ। সদর দরজা খোলা, চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এভাবে হাঁটছো কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ, শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথা এমন কোমরে দুই হাত গুজে পিটপিট করে লোকটির পানে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল, এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিস হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই। আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।